আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের বিশেষ নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের লেখা টেলিফোন। গল্পে কথকের ভূমিকায় আমি অত্রি, ভুবনেশ্বর বাবুর ভূমিকায় তরুণ এবং অন্যান্য চরিত্রে সুপ্রতিম। সাউন্ডে ও এডিটিংয়ে ভয়েস অব অত্রির মেম্বার্স। শুরু হচ্ছে আজকের গল্প টেলিফোন। ঝট করে ঘুমটা ভেঙে গেল। টেলিফোনের ঘন্টা, সঙ্গে সঙ্গে শুনলাম ঘরের দেওয়াল ঘড়িটা চিৎকার করছে। একে একে গুনলাম, রাত 12টা। তন্দ্রাকাতর চোখ না খুলেই আরো দুটো শব্দ এলো কানে। এইবার নিজের ডাক্তারি জীবনকে ধিক্কার দিতে দিতে ধরপড় করে উঠে বসলাম বিছানার ওপরে। এই দুপুর রাত্রি নিশ্চয়ই কোনো রোগী হবে। যাই, ফোনটা তুলি। বিছানা ছেড়ে নেমে রিসিভারটা তুলে নিয়ে সাড়া দিলাম। হ্যালো 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 ডাক্তার। হ্যাঁ, কে বলছেন? ডাক্তার ডাক্তার ডাক্তার, শিগগির আসুন, শিগগির। আমি বুঝতে পারছি। কোথায় কোথায়? আমার আমার বাসায়, 7 নম্বর 7 লেন স্ট্রিট। হ্যাঁ, আপনার আপনার অসুখটা কি? কি 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 হয়েছে কি? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? ডাক্তার, আমি আমি এখনই মারা যাব। আমার আমার দম বন্ধ হয়ে আসছে ডাক্তার। আমি আমি কথা কথা কইতে পারছি না। শিগগির এসো, শিগগির ডাক্তার, শিগগির। আর কোনো সাড়া নেই। রিসিভারটা রেখে দিয়ে কি করব ভাবতে লাগলাম। জানালার উপরে শোনা গেল দমকা ঝোড়ো বাতাসের করাঘাত। কিন্তু কিন্তু শেষটা যাওয়াই স্থির করলাম। গাড়ির ভেতর থেকেই টর্চের আলো ফেলে আবিষ্কার করলাম 7 সেন স্ট্রিটের 7 নম্বরকে। একখানি পুরনো ছোটখাটো দোতলা বাড়ি। প্রত্যেক জানালা, এমনকি সদর দরজা পর্যন্ত ভেতর থেকে বন্ধ। দরজা জানালার ফাঁক ফোকর দিয়ে দেখা যাচ্ছে না, একটিমাত্র আলোক রেখাও সেখান থেকে ফুটে উঠছে না। এত রাত্রে ড্রাইভারের ঘুম ভাঙায়নি, নিজেই এসেছি গাড়ি চালিয়ে। ব্যাগটা পাশ থেকে তুলে নিয়ে রাস্তায় গিয়ে নামলুম। এই রাস্তা নাকি বেগবতী স্রোতস্বতী? কলকল করে ছুটন্ত জল ধাক্কা মারছে হাঁটুর ওপর পর্যন্ত উঠে। যেদিকে তাকাই চিহ্ন নেই জনপ্রাণীর। এ যেন মানুষের পৃথিবীই নয়। কেবল মানুষ কেন, পথচারী কুকুর, বিড়াল এবং রাত্রির পেচক বাদুররাও যেন আজকের এই পৃথিবী ছেড়ে পলায়ন করেছে কোথায়, কেউ জানে না। কেবল দীপ্ত নেত্র গ্যাস পোস্টগুলো পায়ের তলায় নিজেদের অভাবিত প্রতিবিম্ব দেখে দাঁড়িয়ে আছে স্তম্ভিতের মতো। কি কনকনে ভিজে বাতাস! বৃষ্টি, নৈশ প্রেতনির পায়ের মলের শব্দ। শীতে কাঁপতে কাঁপতে 7 নম্বর বাড়ির কাছে গিয়ে সদর দরজায় কড়া নাড়তে লাগলাম সজোরে। হঠাৎ হঠাৎ খুলে গেল দরজাটা। বাড়ির ভেতরটাও অন্ধকার। কে দরজা খুললে?
দেখবার জন্য টর্চ ব্যবহার করলাম। কই, কিন্তু কারুকেই তো আবিষ্কার করতে পারছি না। না, ভাবলুম বোধহয় কোনো অন্তঃপুরিকা এসে দরজা খুলে দিয়েই তাড়াতাড়ি আবার ভেতরে চলে গিয়েছেন। কিন্তু কিন্তু কি মুশকিল, এরা এরা ডাক্তারকে ডাক দিয়েছে, অথচ অথচ বাড়ির ভেতরে একটা লণ্ঠন পর্যন্ত জেলে রাখিনি। এটা একটা জ্ঞানাক্কেল হলো। অন্ধকারে বাড়ির ভেতরে 2-4 পা এগিয়ে গলা তুলে বিরক্তভাবে বললাম, মানুষের চোখ অন্ধকারে চলে না, একটা আলো দেখাবার ব্যবস্থা করুন। কি হচ্ছে এটা কি? অত্যন্ত গম্ভীর এবং অত্যন্ত কর্কশ কণ্ঠে কে বললে, আলো নেই, আলো দেখাবার লোক নেই, টর্চ জেলে এগিয়ে আসুন। ডান দিকেই সিঁড়ি, দোতলায় উঠে বাঁ দিকের প্রথম ঘরেই রোগীকে দেখতে পাবেন। আশ্চর্য, কে কথা কইছে? কোথা থেকেই ভাই এইরকম কথা আসছে? চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলাম। না না, সামনে সামনে দেখা গেল কেবল একটা সরু পথ, তার উপরে ছাদ, 2 পাশে 2 দেওয়াল। কোথাও মানুষের ছায়া পর্যন্ত নেই। যে কথা কইলে সে নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে, নইলে নইলে আমার টর্চের উল্লেখ করতো না। কিন্তু কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? নির্মদের মতো দাঁড়িয়ে রইলে কেন? ওপরে এসো, ওপরে এসো, ওপরে এসো। অপার্থিব কণ্ঠস্বর আসছে, আসছে, আসছে যেন খুব কাছ থেকে। না না, আসছে যেন বহু বহু দূর থেকে। বুকের কাছটা বুকের কাছটা কেমন একটা ছমছম করতে লাগলো। সদর দরজাকে সশব্দে নাড়া দিয়ে আচমবিতে বাড়ির ভেতরে ঢুকে পড়ল বৃষ্টির কান্না জল মাখানো খানিকটা দমকা হাওয়া। আমি আর দাঁড়ালাম না। নিজের দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে চললাম। ডান দিকে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম এবং উঠতে বিস্ময় লক্ষ্য করলাম সিঁড়ি প্রত্যেক ধাপে জমে রয়েছে প্রায় 8 ইঞ্চি পুরো ধুলো। সেই ধুলোর ওপরে নেই একটি মাত্র পদচিহ্ন, যেন বহুকালের মধ্যে এই সিঁড়ির ওপর দিয়ে কোনো মানুষই ওঠা নামা করেনি। আর আরো একটা ব্যাপার অনুভব করলাম। আমার চারদিক ঘিরে যেন কোনো মৃত বা জীবন্ত অদৃশ্য বিভীষিকার ধারণাতীত উপস্থিতি। এ যেন আমার প্রত্যেক পদক্ষেপ লক্ষ্য করছে কারো জাগ্রত চক্ষুহীন দৃষ্টি। থেকে থেকে আমার গা এমন শিউরে শিউরে উঠতে লাগলো যে আবার থমকে দাঁড়িয়ে পড়ে ভাবতে লাগলাম, তারপরে এই অস্বাভাবিক বাড়ি ত্যাগ করে আবার বাইরে বেরিয়ে যাওয়া উচিত কিনা। আবার কে যেন ব্যঙ্গের স্বরেই বলল, কত মরার হার নেড়ে চেড়ে রাতের পর রাত কাটে।
দিয়েছো, কত পচা গলা মরার দেহ কেটে কেটে ডাক্তারি পাস করেছো। তবু তুমি ভয় পাচ্ছ কেন? মনের ভাব লুকোবার জন্য জোর দিয়ে সিধে হয়ে দাঁড়িয়ে বললাম, আমি আমি ভয় পাইনি। কে 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 তুমি? কিন্তু তুমি কাঁপছো কেন? ঠান্ডা ঠান্ডা হাওয়ায় আমার শীত করছে, এইটুকু বুঝতে পারছো না? দারুণ ক্রোধে জেগে উঠল আমার পুরুষত্ব। বেশ চেঁচিয়েই বললাম, কারুর হাসি শোনবার জন্য আমি এখানে আসিনি। আমি এসেছি রোগী দেখতে, এটা ভুলবেন না। বাঁ পাশের ঘরের ভেতর থেকে শোনা গেল, উত্তম, ভেতরে এসো, দরজা খুলে। দরজা একটা ধাক্কা মারলাম। না না, খুলছে না। দেখতে পাচ্ছ না দরজার বাইরে থেকে শিকল তোলা আছে? হ্যাঁ হ্যাঁ, তাই বটে। শিকল নামিয়ে ঠেলা মেরে দরজা খুলেই ভেতর থেকে বেগে বেরিয়ে এলো যেন হিমালয়ের তুষার মাখানো বাতাসের একটা ঝটকা। ঠকঠক করে কাঁপতে কাঁপতে আবার 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 পিছিয়ে এলাম। সেই ভয়াবহ কণ্ঠ ততোধিক ভয়াবহ যন্ত্রণা বিকৃত স্বরে বলল, এসো এসো, আর দেরি করো না, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি কথা সইতে পারছি না। ডাক্তার, নিজেকে খানিকটা সামলে নিয়ে ভেতরে গিয়ে দাঁড়ালাম। ঘুট করছে অন্ধকার। নাকে লাগলো কুলচি সবের দুর্গন্ধ। সেটা আমলে না এনে টর্চ চালাবার উপক্রম করতেই হঠাৎ কে বলল, আলো জেলো না, আলো জেলো না ডাক্তার, আলো জেলো না ডাক্তার, আলো জেলো না। কেন 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 আলো জ্বালবো না কেন? আতঙ্কে আটকে উঠবে, মূর্ছিত হয়ে পড়ে যাবে। এখানে কোনো পাগল কি লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে কথা কইছে? না না, কেউ আমার সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করতে চায়। অধীর কণ্ঠে বললুম, কি আশ্চর্য, আলো না জ্বাললে আমি রোগীকে পরীক্ষা করব কেমন করে? তবে জালো আলো। হ্যাঁ, এই তো আমি আলো জ্বাললুম। ময়লা চাদরে মোড়া বিছানার উপরে নিশ্চেষ্টভাবে পড়ে রয়েছে একটা সুদীর্ঘ দেহ। দেখলে বোঝা যায় সেটা অনেক দিনের পুরাতন মৃতদেহ, অথচ পচে বাঘ গলে যায়নি।
কিন্তু কি ভীষণ তার মুখমণ্ডল। বুড়ো দুটো বুড়ো দুটো বুড়ো দুটো উঠে গিয়েছে কপালের অনেকটা উপরে, এবং এবং দুই কোটরের মধ্যে চক্ষু দুটো যে কত নিচে তুলে গিয়েছে দেখতেই পাওয়া যায় না। এমনভাবে সে মুখ্য বেদান করে আছে যে দেখলেই বুকটা কেমন ছ্যাত করে ওঠে। এবং এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে তার মুখ গহ্বরের ভেতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে সার বেঁধে পোকার পর পোকা। স্তম্ভিত নেত্রে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। হে ভগবান, এই কি আমার রোগী? ডাক্তার, ও ডাক্তার, যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। শিগগির এসো, দেখতে পাচ্ছ না আমাকে আক্রমণ করেছে। তলে তলে নরকে পোকাগুলোকে তাড়িয়ে দাও, এই পোকাগুলোকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও ডাক্তার। বেশ বুঝতে পারলাম সেই রোমাঞ্চকর অমানসিক কণ্ঠস্বরটা বেরিয়ে আসছে ওই হাঁ করা মুখ বিবরের ভেতর থেকেই। এবং তারও যে অদ্ভুত ব্যাপার এই যে মুখের ভেতর থেকেই কণ্ঠস্বর নির্গত হচ্ছে বটে, কিন্তু একটুও নড়ছে না মূর্তির ওষ্ঠাধর। স্তম্ভিত ভাবের ভিতর দিয়ে কেটে যেতে লাগলো মুহূর্তের পর মুহূর্ত। তারপর চোখের সামনে স্পষ্ট দেখলুম মৃতদেহটা টলমল করতে করতে উঠে বসছে আস্তে আস্তে আস্তে। কিন্তু তার উঠে বসবার ভঙ্গি দেখলে মনে হয় সে যেন নিজে উঠে বসছে না, কেউ যেন তাকে ধরে তুলে দিয়ে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার মাথাটা পড়েছে কাঁধের ওপরে লুটিয়ে, আর তার হাত দুটো করছে ছলছল। কিন্তু যে তাকে তুলে বসাতে চায় সে কোথায়, সে কই? সে যে একেবারেই অদৃশ্য। আচমকা মৃতদেহটার কাঁধের ওপরে লটকে পড়া মুন্ডুটা ধীরে ধীরে সিধে হয়ে উঠল এবং ধীরে ধীরেই ফিরল আমার দিকে। এবং তার দৃষ্টিহীন চক্ষু কোটরের অনেক অনেক তলা থেকে চকচক করতে লাগলো যেন দুটো রাঙা আগুনের ফিনকি। হঠাৎ যেন একটা বিদ্যুৎ প্রবাহে কেটে গেল আমার সমস্ত আচ্ছন্ন ভাব। এক লাফে ঘরের ভেতর থেকে বেরিয়ে ক্রমে উঠে কি পড়ি এমনই ভাবে সশব্দে নেমে এলুম নিচের দিকে, এবং সঙ্গে সঙ্গে পেছনে ছুটে এলো সেই অলৌকিক কণ্ঠস্বর। তার কথা, ডাক্তার, 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 ডাক্তার। দিন তিনেক পরে সাহস সঞ্চয় করে এক সকালে কৌতূহলী মনে আবার হাজির হলুম 7 নম্বর সাতকড়ি সেন স্ট্রিটে। দেখলুম বাড়ির সদর দরজায় তালা দেওয়া এবং বাড়ির দেওয়ালে ঝুলছে ভাড়াপত্র। এই বাড়ি
দেওয়া যাইবে না, এই বাড়ি ভাড়া দেওয়া যাইবে। আচ্ছা, অবাক হয়ে ভাবছি, এমন সময় পেছন থেকে শুনলাম, এ কি ডাক্তারবাবু, এখানে কেন? ফিরে দেখি আমারই পরিচিত লোক, এই অঞ্চলেই তাঁর বাসা। বললুম, এই তো দিন তিনেক আগে এই বাড়িতে এক রোগী দেখতে এসেছিলুম, কিন্তু আজ দেখছি সদরে তালা দেওয়া। তিনি বললেন, ডাক্তারবাবু, বাড়ি ভুল করছেন আপনি। এ বাড়ি আজ 1 বছর ধরে খালিই পড়ে আছে। বাড়িখানার ভারী বদনাম, কেউ ভাড়া নিতে চায় না। ঠিক আসল কথা চেপে কি জিজ্ঞাসা করলাম, আচ্ছা এ বাড়ির শেষ ভাড়াটে কে? ওই ভুবনেশ্বর বাবু। ও আচ্ছা, তা তিনি এখন কোথায়? কোথায় আর, বড়লোকে। এই এই বাড়িতে তিনি মারা গেছেন? আগে হ্যাঁ, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হঠাৎ তিনি মারা পড়ে। তার আত্মীয় স্বজন কেউ তেমন ছিল না। পাড়ার লোকেরাই উদ্যোগী হয়ে সৎকারের ব্যবস্থা করে। কিন্তু কিন্তু পরলোকেও কি টেলিফোন যন্ত্রের ব্যবস্থা আছে? কারণ ভুবনেশ্বর বাবু তার পরেও বার কয়েক আমার সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন। প্রতি শনিবারই রাত 12টায় ফোনের ঘণ্টা বেজে ওঠে, আর সেই ভয়ানক কণ্ঠস্বর শুনি, ডাক্তার, ডাক্তার, শিগগির এসো ডাক্তার, শিগগির। ভুবনেশ্বর বাবু আজও আমাকে ডাকাডাকি করেন কিনা তা আমি জানি না, বলতে পারবো না। কারণ এখন শনিবার রাত্রে টেলিফোনের ডাকে আমি আর সাড়া দিই না।